সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। তোমাদের ভূগোলের প্রথম অধ্যায় অর্থাৎ পৃথিবীর পরিক্রমণ, এই অধ্যায়টির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের এই ভিডিওতে আলোচনা করা হলো। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অল করে দাও। তাহলে যে কোনো ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমরা পেয়ে যাবে। তাহলে দেখে নাও প্রথম অধ্যায় থেকে কি কি প্রশ্ন হতে পারে। 1 নম্বর প্রশ্ন, মহাকর্ষ কাকে বলে? মহাবিশ্বের সকল বস্তুই পরস্পরকে যে শক্তি দ্বারা আকর্ষণ করে বা নিজের দিকে টানে তাকে মহাকর্ষ বলে। 2, সূর্যসহ সমগ্র সৌরজগৎ কোন ছায়াপথে অবস্থান করে? আকাশগঙ্গা ছায়াপথে। 3, পৃথিবীর অক্ষ কাকে বলে? যে কল্পিত রেখার চারদিকে পৃথিবী আবর্তন করে তাকে পৃথিবীর অক্ষ বলে। 4, পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি কাকে বলে? পৃথিবীর নিজ অক্ষের ওপর আবর্তন করতে করতে একটি নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে নির্দিষ্ট সময় পশ্চিম থেকে পূর্ব দিকে সূর্যের চারদিকে ঘুরছে। পৃথিবীর এই গতিকে পরিক্রমণ গতি বা বার্ষিক গতি বলে। 5, পৃথিবীর পরিক্রমণ গতির আরেক নাম বার্ষিক গতি কেন? সূর্যকে একবার সম্পূর্ণ পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে প্রায় 365 দিন। এই সময়কালকে 1 বছর ধরা হয় বলে পরিক্রমণ গতির অপর নাম বার্ষিক গতি। 6, পৃথিবীর পরিক্রমণ গতির বেগ কত? সেকেন্ডে প্রায় 30 কিমি। 7, ছায়াবৃত্ত কাকে বলে? পৃথিবীর আলোকিত অর্ধাংশ এবং অন্ধকার অর্ধাংশের মাঝের সীমারেখাকে ছায়াবৃত্ত বলে। 8, মুক্তিবেগ কাকে বলে? এর মান কত? সবচেয়ে কম যে বেগে কোনো বস্তুকে ওপরের দিকে ছুড়লে বস্তুটি পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণ কাটিয়ে বাইরে চলে যেতে পারে তাকে মুক্তিবেগ বলে। এর মান 11.2 কিমি পার সেকেন্ড। 9, পৃথিবীর কক্ষপথ কাকে বলে? কক্ষপথটি কেমন? পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। এই কক্ষপথ উপবৃত্তাকার। 10, পৃথিবীর কক্ষপথের পরিধি কত? 96 কোটি কিমি। 11, পৃথিবীর কক্ষতল কাকে বলে? পৃথিবীর কক্ষপথ মহাশূন্যে যে কাল্পনিক সমতলে অবস্থিত তাকে পৃথিবীর কক্ষতল বলে। 12, বিজ্ঞানী কেপলার গ্রহদের গতি সংক্রান্ত কয়টি সূত্রের কথা বলেছেন? 3টি। 13, কেপলারের প্রথম সূত্রটি লেখো। প্রতিটি গ্রহ একটি উপবৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য এই উপবৃত্তের একটি ফোকাসে থাকে। 14, পৃথিবীর অপসর অবস্থান কাকে বলে? 4 জুলাই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি, প্রায় 15,20,00,000 কিমি হয়। পৃথিবীর এই অবস্থানকে অপসর অবস্থান বলে। 15, পৃথিবীর অনুসর অবস্থান কাকে বলে? 3 জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে কম, প্রায় 14,70,00,000 কিমি হয়। পৃথিবীর এই অবস্থানকে অনুসর অবস্থান বলে। 16, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সমান হয় না কেন? পৃথিবী যে পথে সূর্যকে পরিক্রমণ করে সেই পথটি উপবৃত্তাকার। এই উপবৃত্তাকার কক্ষপথের একটি ফোকাসে সূর্য অবস্থান করে। যেহেতু উপবৃত্তাকার কক্ষপথটি সমকেন্দ্রিক বৃত্ত নয়, তাই ফোকাস থেকে কখনো কক্ষপথের দূরত্ব বাড়ে, আবার কখনো দূরত্ব কমে। সেই কারণেই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বদা সমান থাকে না। 17, চান্দ্রমাস কাকে বলে? পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় প্রায় 28 দিন। এই সময়কে চান্দ্রমাস বলা হয়। 18, সৌর বছর কাকে বলে? পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এই সময়কালকে সৌর বছর বলা হয়। 19, পরিক্রমণ গতিকে বার্ষিক গতি বলা হয় কেন? পরিক্রমণ গতির সময়কে ধরে বছর গণনা করা হয় বলে একে বার্ষিক গতি বলা হয়। 20, কোনো জিনিসের ছায়া সবচেয়ে ছোট হয় কখন? দুপুর 12টার সময়। 21, অধিবর্ষ বা লিপিয়ার কাকে বলে? পৃথিবীর একবার সূর্যকে প্রদক্ষিণের সময় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, কিন্তু হিসাবের সুবিধার জন্য 365 দিনে 1 বছর ধরা হয়। ফলে বাড়তি সময়ের হিসাব ঠিক রাখতে প্রতি 4 বছর অন্তর 366 দিনে 1 বছর হয়। এই বছরকে অধিবর্ষ বা লিপিয়ার বলে। 22, লিপিয়ার বা অধিবর্ষ কথাটি প্রথম কারা আবিষ্কার করেন? মিশরীয়রা। 23, সূর্যে কিভাবে বিপুল শক্তি তৈরি হচ্ছে? সূর্যে প্রতি মুহূর্তে হাইড্রোজেন গ্যাস হিলিয়াম গ্যাসে রূপান্তরিত হয়ে বিপুল শক্তি তৈরি করছে। 24, সূর্যের কত ভাগ আলো পৃথিবীতে এসে পৌঁছায়?
200 কোটি ভাগের 1 ভাগ। 25 সূর্য পৃথিবীর তুলনায় কত বড়? 13 লক্ষ গুণ। 26 পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কিভাবে অবস্থান করে? 66.5 ডিগ্রি কোণ করে। 27 পৃথিবীর অক্ষের হেলানো অবস্থানের কারণ কি? পৃথিবী সৃষ্টির সময় বিভিন্ন মহাজাগতিক বস্তুর সঙ্গে সংঘর্ষের কারণেই পৃথিবীর অক্ষের এই হেলানো অবস্থান। 28 সূর্যের দৈনিক আপাতগতি কাকে বলে? পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে আপাত দৃষ্টিতে সূর্যকে প্রতিদিন পূব আকাশ থেকে পশ্চিম আকাশে চলাচল করছে বলে মনে হয়। একে সূর্যের দৈনিক আপাতগতি বলে। 29 সূর্যের বার্ষিক আপাতগতি বা রবি মার্গ কাকে বলে? নিজের হেলানো অবস্থানের জন্য পৃথিবী নিজের কক্ষপথে এমনভাবে কাত হয়ে ঘোরে যে বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর বিষুবরেখা, কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখায় সূর্যের লম্ব রশ্মি পড়ে। ফলে আপাতভাবে মনে হয় সূর্য পৃথিবীর বিষুবরেখা থেকে উত্তরে কর্কট ক্রান্তি রেখা পর্যন্ত ও দক্ষিণে মকর ক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে। একেই সূর্যের আপাত বার্ষিক গতি বা রবি মার্গ বলে। 30 সূর্যের লম্ব রশ্মি কবে কোথায় পড়ে? বিষুবরেখায় পড়ে 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর, কর্কট ক্রান্তি রেখায় পড়ে 21শে জুন, মকর ক্রান্তি রেখায় পড়ে 22 ডিসেম্বর। 31 কোন অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয়? নিরক্ষীয় অঞ্চলে। 32 কোন অঞ্চলে সারা বছর গ্রীষ্ম ঋতু বিরাজ করে? নিরক্ষীয় অঞ্চলে। 33 আয়ন শব্দের অর্থ কি? পথ। 34 সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন কাকে বলে? 22 ডিসেম্বর থেকে 21 জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাতগতিকে উত্তরায়ণ বলে। 21শে জুন থেকে 22 ডিসেম্বর পর্যন্ত 6 মাস ধরে সূর্যের দক্ষিণমুখী আপাতগতিকে দক্ষিণায়ন বলে। 35 উত্তরায়ণ ও দক্ষিণায়নের শেষ সীমা কোনটি? উত্তরায়ণের শেষ সীমা কর্কট ক্রান্তি রেখা, দক্ষিণায়নের শেষ সীমা মকর ক্রান্তি রেখা। 36 দিনের কোন সময় বেশি গরম লাগে এবং কেন? দুপুরবেলা, কারণ এই সময় সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। সূর্যরশ্মি লম্বভাবে পড়লে উত্তাপ বেশি হয়, ফলে গরমও বেশি লাগে। 37 বিষুব কথার অর্থ কি? দিন রাত্রি সমান। 38 কোন 2 তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান থাকে? 21 মার্চ ও 23 সেপ্টেম্বর। 39 কোন 2 তারিখকে শরৎকালীন বিষুব ও বসন্তকালীন বিষুব বলে? বসন্তকালীন বিষুব বা মহাবিষুব বলা হয় 21 মার্চকে, শরৎকালীন বিষুব বা জলবিষুব বলা হয় 23 সেপ্টেম্বরকে। 40 মহাবিষুব কাকে বলে? 21শে মার্চ তারিখে পৃথিবী তার কক্ষের এমন স্থানে অবস্থান করে যে ওই দিন পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সমান দূরে থাকে, ফলে পৃথিবীর সর্বত্র দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়। এই বিশেষ দিনটিকে মহাবিষুব বলে। 41 জলবিষুব কাকে বলে? 23 সেপ্টেম্বর তারিখে পৃথিবী তার কক্ষের এমন স্থানে অবস্থান করে যে ওই দিন পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সমান দূরে থাকে, ফলে পৃথিবীর সর্বত্র দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়। এই বিশেষ দিনটিকে মহাবিষুব বলে। 42 কোন দিন উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় ও দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে ছোট হয়? 21 জুন। 43 কোন দিন উত্তর গোলার্ধের দিন সবচেয়ে ছোট ও দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে বড় হয়? 22 ডিসেম্বর। 44 কর্কট সংক্রান্তি বা উত্তর অয়নান্ত দিবস কাকে বলে? 21 জুন পৃথিবীর নিজ কক্ষপথের এমন অবস্থানে আসে যে কর্কট ক্রান্তি রেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। এই দিন উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় ও দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে ছোট হয়। এই দিনটিকে কর্কট সংক্রান্তি বা উত্তর অয়নান্ত দিবস বলে। 45 মকর সংক্রান্তি বা দক্ষিণ অয়নান্ত দিবস কাকে বলে? 22 ডিসেম্বর পৃথিবীর নিজ কক্ষপথের এমন অবস্থানে আসে যে মকর ক্রান্তি রেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। এই দিন দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে বড় ও উত্তর গোলার্ধের দিন সবচেয়ে ছোট হয়। এই দিনটিকে মকর সংক্রান্তি বা দক্ষিণ অয়নান্ত দিবস বলে। 46 কোন দেশকে কেন মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয়? নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলায় স্পষ্টভাবে দেখা যায়, তাই একে মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয়। 47 কোন 2 অঞ্চলে একটানা 6 মাস দিন ও একটানা 6 মাস রাত হয়? সুমেরু ও কুমেরু অঞ্চলে। 48 সুমেরু প্রভা ও কুমেরু প্রভা কি
দুই মেরু প্রদেশে একটানা রাত চলার সময় মাঝে মাঝে আকাশে রামধনুর মতো রঙিন আলোর জ্যোতি বা অরোরা দেখা যায়। সুমেরু অঞ্চলে একে সুমেরু প্রভা এবং কুমেরু অঞ্চলে একে কুমেরু প্রভা বলে। ৪৯ সুমেরু প্রভা ও কুমেরু প্রভার অপর নাম কি? সুমেরু প্রভার অপর নাম হল অরোরা বোরিয়ালিস, কুমেরু প্রভার অপর নাম অরোরা অস্ট্রালিস। ৫০ একটি বলকে হাত থেকে ছেড়ে দিলে সেটি ওপরের দিকে না উঠে মাটিতে পড়ে যায় কেন? নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে, তেমনি পৃথিবীও যে কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের প্রভাবেই বলটি মাটিতে পড়ে যায়। ৫১ ভারতে মূলত কয়টি ঋতু অনুভব করা যায়? ৪টি। ৫২ ঋতু পরিবর্তন কেন হয়? পৃথিবীর পরিক্রমণ গতির জন্য। ৫৩ কোন কোন অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না? নিরক্ষীয় ও মেরু অঞ্চলে। ৫৪ মেরু অঞ্চলে সারা বছর কোন ঋতু বিরাজ করে? শীত ঋতু। ৫৫ কোন অঞ্চলে সারা বছর দিন ও রাতের দৈর্ঘ্য সমান? নিরক্ষীয় অঞ্চলে। ৫৬ মেরু অঞ্চলে ৬ মাস দিন ও ৬ মাস রাত হয় কেন? ২১শে মার্চের পর থেকে ২৩শে সেপ্টেম্বর পর্যন্ত পৃথিবী তার কক্ষপথের এমন স্থানে আসে যে উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে, ফলে সুমেরু বৃত্ত থেকে সুমেরু বিন্দু পর্যন্ত সর্বদা সূর্যের আলো পায়। অর্থাৎ এই সময় একটানা ৬ মাস দিন থাকে। অন্যদিকে কুমেরু অঞ্চল থেকে একেবারেই সূর্যকে দেখা যায় না বলে ৬ মাস রাত্রি বিরাজ করে। আবার ২৩শে সেপ্টেম্বরের পর থেকে ২১শে মার্চ পর্যন্ত ঠিকের বিপরীত অবস্থার সৃষ্টি হয়। ৫৭ বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকা অভিযানে ডিসেম্বর মাসে কেন যান? দক্ষিণ গোলার্ধের দেশ অ্যান্টার্কটিকায় সারা বছরই হিমশীতল আবহাওয়া, কনকনে ঠান্ডা এবং তুষারঝড় চলে। শীতকাল এখানকার তাপমাত্রা -৪০ ডিগ্রি থেকে -৭৫ ডিগ্রি পর্যন্ত হতে পারে। তবে ডিসেম্বর মাসে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল থাকায় সেখানকার তাপমাত্রা কিছুটা বাড়ে, তাই এই সময়ে বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকা অভিযান করেন। ৫৮ দক্ষিণ গোলার্ধের অধিবাসীরা গ্রীষ্মকালে বড়দিন পালন করে কেন? ডিসেম্বর মাসে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলে অবস্থান করায় দক্ষিণ গোলার্ধের তাপমাত্রা বেড়ে গিয়ে সেখানে গ্রীষ্মকালের সূচনা করে। শীতকালে ২৫শে ডিসেম্বর বড়দিন পালিত হয়। এই সময় দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করায় সেখানকার অধিবাসীরা গ্রীষ্মকালে বড়দিন পালন করে। ৫৯ ঋতুচক্র কাকে বলে? যে চক্রাকার পদ্ধতিতে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও শীত এই ৪টে ঋতু পর্যায়ক্রমে আবর্তিত হয় তাকে ঋতুচক্র বলে। ৬০ ঋতু পরিবর্তন মানুষের কাছে কেন গুরুত্বপূর্ণ? সময় গণনা, কৃষিকাজ সহ অন্যান্য জীবিকা, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসব সবকিছুই ঋতু নির্ভর। উদ্ভিদ প্রাণীর সঠিক বৃদ্ধি ও বিকাশ এবং প্রাকৃতিক ভারসাম্যের জন্য ঋতু পরিবর্তন প্রয়োজনীয়। এছাড়া ঋতু পরিবর্তনের ফলে আমাদের জীবনে বৈচিত্র্য আসে, যা আমাদের সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করে। তাহলে তোমাদের ভূগোলের প্রথম অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এই ভিডিওতে আলোচনা করা হলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, ভিডিওটি শেয়ার করো। এই অধ্যায় সম্পর্কিত তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আজকের ভিডিওতে যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিও।